খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। G7 সম্মেলনে আমন্ত্রণ জানাতে মোদিকে ফোন কানাডার প্রধানমন্ত্রীর। পদপিষ্টের ঘটনায় বেঙ্গালুরুতে বিরাটের নামে পুলিশ অভিযোগ দায়ের হল। চলতি বছরে নয়, কবে ভোট বাংলাদেশে, দিনক্ষণ জানালেন ইউনুস। তৎকাল টিকিট কাটার নিয়মে বড় বদল, কালোবাজারি রুখতে পদক্ষেপ রেলের। গজা প্যারা নিয়ে মিষ্টি হিসেবে খাবেন, প্রসাদ হিসেবে নয়, বড় প্রশ্ন তুললেন শুভেন্দু। তোলপাড় বাংলার জেলার পর জেলা, তুমুল বৃষ্টি, হু হু হাওয়া, সঙ্গে কান ফাটানো বাজের আওয়াজ। কান খুলে শুনে রাখুন, প্রকাশ্যে চরম হুঁশিয়ারি মদন মিত্রের। কি দেখে মুহূর্তে খেপে গেলেন কামারহাটির বিধায়ক? দিল্লিকে পরপর 4টি চিঠি, কাতর আর্জি পাকিস্তানের। হম্বিতম্বি করার পর কি চাইছে ইসলামাবাদ? অনলাইন গেমিং প্রতারণা মামলা, 766 বেনামি ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত। ফিরছে 6 বছর আগের দিন, ফের মহামারীর আশঙ্কা। আবারও চীন, এবার কি হবে? বাদুড় থেকে চরম আতঙ্ক। ভাঙড়ে আগুন লাগানোর ঘটনায় মুক্তি পেলেন 25 আইএসএফ কর্মী, বরণ করে নিলেন নওশাদ। ট্রাম্পের সাথে মনোমালিন্যের মাঝেই ভারতে বড় সাফল্য মাস্কের। লাইসেন্স পেল স্টারলিংক, কবে শুরু পরিষেবা? আসছে বিস্তারিত খবরে। চলতি বছর বাংলাদেশে সাধারণ নির্বাচন হচ্ছে না, আগামী বছরেই তা হবে। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে এই দিনক্ষণ ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। তিনি জানালেন, 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচন হবে। তার কথায়, দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর 3টি কাজের দায়িত্ব নেওয়া হয়েছিল: সংস্কার, বিচার, নির্বাচন। সেসব কাজ শেষ হওয়ার পরই নির্বাচন হতে পারবে। এ বিষয়ে দেশবাসীকে দিশা দেবে নির্বাচন কমিশন। ইউনুসের এই ঘোষণা শুনে ওয়াকিবহাল মহলের মতো ভোট নিয়ে বিএনপি, জামাত সহ বিভিন্ন বিরোধী শিবিরের চাপের মুখেও বিশেষ নত হল না অন্তর্বর্তী সরকার। চলতি বছর ভোট না হয়ে তা পরের বছর পর্যন্ত বিলম্বিত করার সিদ্ধান্তই এর যথেষ্ট প্রমাণ। শুক্রবার সন্ধ্যায় বকরি ঈদের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনুস বলেন, আগামী নির্বাচন হবে সবচেয়ে স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু। দেশের ইতিহাস তা মনে রাখবে। 2024 সালে বাংলাদেশে জুলাই বিপ্লব অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাদের মৃত্যু হয়েছে, সেসব শহীদদের জন্য কিছু করে যেতে চায় ইউনুস সরকার। জুলাই সনদ তৈরির মধ্যে দিয়ে তা হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তার কথায়, জুলাই সনদ অনুযায়ী আশু করণীয় সংস্কারের কাজগুলো আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। বাকি অংশের বেশ কিছু কাজও আমরা শুরু করে যেতে চাই। আশা করি অবশিষ্ট অংশ পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি আরও বলেন, আমরা এমন নির্বাচন চাই যা দেখে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় থাকুক। দেশে ইতিমধ্যে এতদিনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। মনে করা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী লড়াই থেকে এভাবে অপসারিত হয়ে যাওয়া বিএনপিকে সুবিধা পাইয়ে দেবে। এখন দেখার, ইউনুসের ঘোষণার পর কতটা সুষ্ঠুভাবে ভোট হয় বাংলাদেশে। চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়ল। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী বেঙ্গালুরুর কাবন পার্ক থানায় বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সমাজকর্মী HM বেঙ্কটেশ। তিনি যে অভিযোগ করেছেন সেটার ভিত্তিতে নতুন করে কোনো FIR দায়ের করা হয়নি। ইতিমধ্যে যে মামলা রুজু করা হয়েছে সেটার আওতায় ওই সমাজকর্মীর দায়ের করা অভিযোগ বিবেচনা করে দেখা হবে। আর তদন্তের সময় সেই অভিযোগ যাচাই করে দেখা হবে বলে ওই সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে শুক্রবার ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মাসের শেষের দিকে G7 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হত্যাকাণ্ড নিয়ে কূটনৈতিক বিরোধের পরে নয়াদিল্লির সাথে সম্পর্ক পুনরুদ্ধারের অটোয়ার ইচ্ছার ইঙ্গিত দেয় এই আমন্ত্রণ। বহুপাক্ষিক বৈঠকের এক সপ্তাহেরও বেশি আগে G7 শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত 5টি G7 শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে কিনা
তা নিয়ে সাম্প্রতিক দিনগুলিতে কূটনৈতিক মহলে তীব্র জল্পনা চলছিল। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, কানাডার প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন পেয়ে আমি আনন্দিত। তার সাম্প্রতিক নির্বাচনী জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি এবং এই মাসের শেষের দিকে কানানাস্কিসে জি7 শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। মানুষে মানুষে গভীর সম্পর্কের বন্ধনে আবদ্ধ গতিশীল গণতন্ত্র হিসাবে ভারত ও কানাডা পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে নতুন উদ্যমে একসঙ্গে কাজ করবে। শীর্ষ সম্মেলনে আমাদের বৈঠকের অপেক্ষায় রয়েছি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে জানান, কানাডার পক্ষ থেকে এই ফোনালাপের উদ্যোগ ছিল। একজন জানিয়েছেন, কানাডার মানুষ চায় জি7 সম্মেলনে ভারত থাকুক। সংশ্লিষ্টরা বলেন, কানাডা ভারতের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী, বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে, যখন ট্রাম্প প্রশাসনের শুল্ক ও অন্যান্য শাস্তিমূলক অর্থনৈতিক পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে ফোনালাপের একদিন পরেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেন কার্নি। কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কার্নি ও লি সম্পৃক্ততার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন এবং দুই দেশের মধ্যে যোগাযোগের চ্যানেলগুলো নিয়মিত করতে সম্মত হয়েছেন। গত 29 এপ্রিল কানাডার সাধারণ নির্বাচনের সাময়িক ফলাফলে লিবারেল পার্টির জয়ের কথা বলা হলে মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্নিকে অভিনন্দন জানান। 29 এপ্রিল এক্সে এক পোস্টে মোদি বলেছিলেন, আমাদের অংশীদারিত্ব জোরদার করতে এবং আমাদের জনগণের জন্য বৃহত্তর সুযোগ উন্মুক্ত করতে আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। কার্নির নির্বাচনে জয় তার পূর্বসূরি জাস্টিন ট্রুডোর অধীনে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানো দ্বিপাক্ষিক সম্পর্কের পুনঃস্থাপনের আশা জাগিয়ে তুলেছিল। বিশেষত 2023 সালের সেপ্টেম্বরে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জর হত্যার সাথে ভারত সরকারের এজেন্টদের জড়িত থাকার অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পরে ভারত এই অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে। ট্রুডো সরকারের অধীনে অটোয়া এবং নয়াদিল্লি খালিস্তান ইস্যুতে বারবার সংঘর্ষে লিপ্ত হয়েছিল, কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছিল এবং একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছিল। কানাডা চরমপন্থীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেছে ভারত। তবে 15-17 জুন আলবার্টার কানানাস্কিস রিসর্টে কার্নির আয়োজিত জি7 শীর্ষ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ না পাওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছিল। জি7 শীর্ষ সম্মেলনে মোদির অংশগ্রহণ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকের মঞ্চ তৈরি করবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে তিনি ফেব্রুয়ারিতে শেষবার সাক্ষাৎ করেছিলেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম কিস্তির জন্য তীব্র আলোচনায় জড়িত। 2019 সাল থেকে মোদিকে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান এবং ইতালিতে জি7 শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে, মূলত ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকার স্বীকৃতি হিসাবে। ভারত ও কানাডা একে অপরের রাজধানীতে নতুন হাইকমিশনার নিয়োগ করতে চলেছে। গত বছর নিজ্জর হত্যাকাণ্ডের তদন্তে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে তাকে এবং আরও 5 জন কূটনীতিকের নাম ঘোষণার পর ভারত তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার পর থেকে পদগুলো শূন্য রয়েছে। স্পেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশকে পট্টনায়েককে অটোয়ায় পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও ভারত ও কানাডা গত বছরের শেষের দিক থেকে তাদের সুরক্ষা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে যোগাযোগ পুনরায় শুরু করেছে, তবে মোদির সফরের সময় বিক্ষোভের সম্ভাবনা সহ কানাডায় খালিস্তানি উপাদানগুলির কার্যকলাপ সম্পর্কে নয়াদিল্লি উদ্বেগ অব্যাহত রেখেছে। গত মার্চে নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দেওয়া নিরাপত্তা সম্মেলনে কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের CSIS প্রধান ড্যানিয়েল রজার্স যোগ দেওয়ার পর ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের আশা পারস্পরিক বিশ্বাস ও সংবেদনশীলতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ক পুনর্গঠন করতে পারব। রেলের তৎকাল টিকিট নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভের শেষ নেই। অভিযোগ, তৎকাল টিকিট পরিষেবা থাকলেও সাধারণ মানুষের ক্ষেত্রে সেই টিকিট কাটতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। অনলাইনে হোক বা লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়া যায় না, কিন্তু এই অল্প সময়ের মধ্যে ওই টিকিট কেটে সেগুলি কালোবাজারি করা হয় বলে অভিযোগ। তাই এবার তৎকাল টিকিট কাটার নিয়মে বদল আনতে চলেছে রেল। IRCTC এর তরফে জানানো হয়েছে, এবার থেকে অনলাইনে তৎকাল টিকিট কাটতে গেলে লগইন আইডির সঙ্গে আধারের লিঙ্ক করা বাধ্যতামূলক করা হচ্ছে। মনে করা হচ্ছে চলতি মাস থেকেই এই পরিষেবা শুরু করতে পারে রেল। এই বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে তিনি লেখেন, তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি নতুন নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল। তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে।
এর ফলে প্রকৃত ব্যবহারকারীদের টিকিট পেতে সুবিধা হবে। দিন কয়েক আগে আইআরসিটিসি এর এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভুয়ো অ্যাকাউন্ট থেকে টিকিট কাটা আটকাতে এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তি খুব তাড়াতাড়ি ভুয়ো অ্যাকাউন্ট শনাক্ত করে সেগুলিকে নিষ্ক্রিয় করে দেবে। সূত্রের খবর, এই প্রযুক্তি ব্যবহার করার পর থেকে আগে যেখানে প্রতিদিন ৬০ থেকে ৬৫ হাজার নতুন আইডি তৈরি করা হতো, সেটা কমে ১০ থেকে ১২ হাজারে দাঁড়িয়েছে। সম্প্রতি থাইরোকেয়ারের প্রতিষ্ঠাতা এ ভেলুমানি তৎকাল টিকিটকে বিশ্বাসঘাতকতা বলে ব্যাখ্যা করেন। এক্স হ্যান্ডেলে একটি ভাইরাল ছবি শেয়ার করে তিনি লেখেন, আইআরসিটিসিতে তৎকাল টিকিট বুকিং একটি রসিকতা হয়ে উঠেছে। সকাল ১০টার আগে সিট খালি দেখানো হচ্ছে ঠিকই, তারপরেই সাইটটি হ্যাং হয়ে যাচ্ছে। ৩ মিনিটের মধ্যে সব টিকিট কেটে নেওয়া হচ্ছে, তারপর পুনরায় সাইটটি সঠিকভাবে কাজ করা শুরু করছে। প্যাকেটে ভরে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে প্রসাদ। দীঘার জগন্নাথ মন্দিরের তরফ থেকে ওই প্রসাদ পৌঁছে দেওয়া হবে গোটা রাজ্য জুড়ে। আগামী ১৭ই জুন থেকে কিভাবে ওই প্রসাদ পৌঁছে দেওয়া হবে, কাদের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে, সেসব বলে দেওয়া হয়েছে। এলাকার ভালো মিষ্টির দোকানের তালিকাও চাওয়া হয়েছে এসডিও ও বিডিওদের। আর সেখানেই আপত্তি শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রসাদের সমালোচনা করেন। মন্দিরের প্রসাদ হিসেবে কেন পাড়ার দোকানের মিষ্টি দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার কথায়, এক্ষেত্রে হিন্দুদের আস্থায় আঘাত করা হয়েছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, এগুলি মিষ্টি হিসেবে গ্রহণ করবেন, প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না। এটা আসলে প্রসাদ নয় বলেই মন্তব্য করেন তিনি। খাদ্য দফতরের প্রকল্প দুয়ারে রেশনের মাধ্যমেই এই প্রসাদের বাক্সগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। এ ব্যাপারে সব বন্দোবস্ত করতে হবে বিডিওদের। উল্লেখ্য, ওই প্যাকেটে কি থাকবে সেটা ঠিক করে দেওয়া হয়েছে নবান্নের তরফে। দুধ, খোয়া ক্ষীর, চিনি, এলাচের মতো সামগ্রী দিয়ে তৈরি হবে পেঁড়া। সেটা হবে ৪.৮ সেন্টিমিটার মোটা এবং ওজন হবে ২০ গ্রাম। ৬০ গ্রামের গজা হবে খয়েরি রঙের। লম্বায় ৩.২ সেন্টিমিটার ও চওড়ায় ৩.১ সেন্টিমিটার হবে সেই গজা। তৈরি হবে ময়দা, ঘি, খোয়া ক্ষীর, চিনির সিরাম ও জায়ফল দিয়ে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৩টি জেলায়। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে হাওড়া, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর এই সতর্কতা জারি করেছে। একই সাথে বাঁকুড়া জেলায় আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর এই বিষয়েও সতর্কতা জারি করেছে। এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে এখানেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে মালদহ জেলায় আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে এবং তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। শুষ্ক আবহাওয়ার সাথে গরম ও অস্বস্তি থাকবে। শনিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে। অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি অনুভূত হবে। আগামী সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে। গরম ও শুষ্ক আবহাওয়া বেশ কয়েকটি জেলাতে প্রভাব বিস্তার করবে।
আগামী 3 থেকে 4 দিনে অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় গরম হওয়ার প্রভাব বাড়ছে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলিতে এবং পূর্বের বেশ কিছু রাজ্যে। মৌসুমী অক্ষরেখা দুর্বল হচ্ছে। আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না, বরং বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এই সপ্তাহে। কর্মীসভায় হাজিরা কম হওয়ায় প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মদন মিত্রের হুঁশিয়ারি, এবার একটা মিটিং ডাকতে বলবো। কারা কারা মিটিংয়ে আসবেন না তার প্রতিযোগিতার জন্য। কেউ যদি মনে করেন মিটিংয়ে আসবেন না, তাহলে কান খুলে শুনে রাখুন। 24 ঘণ্টা যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেন কামারহাটিতে তৃণমূলের দরজা বন্ধ, তাহলে তৃণমূলের নেতাদের পায়ের তলায় পড়বেন এসে সবাই। এরপরেই কর্মীসভায় মদন মিত্রের হুঙ্কার, এই মিটিংয়ে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছেন। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে শোরগোলের মধ্যেই তৃণমূলের চাকরি দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। ইতিমধ্যে তার বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। প্রসঙ্গত, বৃহস্পতিবার কামারহাটির নজরুল মঞ্চে তৃণমূলের কর্মীসভা ছিল। সেখানে ভাষণ দেওয়ার সময় দলের একাংশকে বার্তা দিতে গিয়ে তৃণমূল আমলে চাকরি নিয়ে মন্তব্য করেন মদন মিত্র। কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র বলেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে আমি জানি না অন্য কোথায় কে কি বলবে, এখানে যারা আছেন তার অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে। সিন্ধু জলচুক্তি রদ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে ভারতকে অন্তত 4টি চিঠি পাঠিয়েছে পাকিস্তান। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাক মদতের প্রমাণ পেয়েই সিন্ধু জলচুক্তি স্থগিত করেছিল ভারত। ফলে সিন্ধু নদীর জল না পেয়ে কার্যত দিশেহারা অবস্থা পাকিস্তানের। বিপাকে পড়ে তাই গত 1.5 মাসে ইসলামাবাদের পক্ষ থেকে নয়াদিল্লিকে অন্তত 4টি চিঠি লেখা হয়েছে বলে খবর। প্রতিটি চিঠিতেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফের জল ছাড়ার জন্য কাতর অনুরোধ জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। যদিও এখনও কঠোর এই সিদ্ধান্ত থেকে সরে আসেনি নয়াদিল্লি। পাকিস্তানের জল সম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব সৈয়দ আলী মোর্তাজা এই 4টি চিঠি ভারতের জলশক্তি উন্নয়ন মন্ত্রককে পাঠিয়েছেন। সেই চিঠিগুলি জলশক্তি উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে বিদেশ মন্ত্রকে পাঠিয়ে দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ভারত আগেই জানিয়ে দিয়েছে যে যতদিন না পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া পাকাপাকিভাবে বন্ধ করছে, ততদিন পর্যন্ত সিন্ধু জল চুক্তিও রদ থাকবে। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি জলচুক্তি রদের এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিল। সিন্ধু জলচুক্তি রদ বাণিজ্য বন্ধের পাশাপাশি অপারেশন সিঁদুরের ধাক্কায় শেষ পর্যন্ত সুর নরম করে ভারতের সঙ্গে শান্তি আলোচনার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কারণ ইতিমধ্যেই পাকিস্তানের একাধিক রাজনীতিবিদ সিন্ধু জলচুক্তি পুনরায় চালু করার ব্যবস্থা করার জন্য শেহবাজ শরীফ সরকারের উপরে চাপ দিচ্ছেন। গত মাসেই সৈয়দ আলী জাফর নামে পাকিস্তানের এক সাংসদ দাবি করেছিলেন, এই জলসংকট শেষ না হলে আমাদের না খেতে পেয়ে মরতে হবে। সিন্ধু অববাহিকা আমাদের জীবনরেখা। আমাদের দেশে নদীগুলির 90% জলই বাইরে থেকে আসে। বেঁচে থাকার জন্য 10 জনের মধ্যে 9 জনই এই জলের উপরে নির্ভরশীল। কৃষিকাজ, জলবিদ্যুৎ, বাঁধ সবকিছু এই জলের উপরে চলে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে মনে হচ্ছে আমাদের মাথার উপরে জলের একটি বোমা রেখে দেওয়া হয়েছে এবং সেটা না নিষ্ক্রিয় করতে পারলে আমরা বাঁচব না। 1960 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি সই হয়েছিল। এই চুক্তির অধীনে সিন্ধু, ঝিলাম, বিপাশা, চন্দ্রভাগা, শতদ্রু এবং রবি এই মোট 6টি নদীর জল পাকিস্তানের সঙ্গে ভাগ করে নিত ভারত। এই চুক্তির মূল ভিত্তিই ছিল পারস্পরিক বিশ্বাস এবং সুসম্পর্ক বজায় রাখা। যদিও ভারতের বিরুদ্ধে বারবার জঙ্গি কার্যকলাপে মদত দিয়ে সেই বিশ্বাসভঙ্গ করেছে পাকিস্তান, এমনই অভিযোগে শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ করেছে নয়াদিল্লি। অনলাইন গেমিং প্রতারণা মামলার তদন্তে নয়া মোড়। 766টি বেনামি ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রেডিট ডেবিট কার্ড বাজেয়াপ্ত করেছে ইডি। ইতিমধ্যেই এই তদন্তে ইডির জালে পড়েছে 2 প্রতারক। এদের মধ্যে সোনু ঠাকুরকে জলপাইগুড়ি ও বিশাল ভরদ্বাজকে গুয়াহাটি থেকে গ্রেফতার করেছে ইডি। ধৃতদের ইডি বিশেষ আদালতে পেশ করা হলে 13 জুন পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অনলাইন গেমিংয়ের মাধ্যমে প্রতারণা করে কোটি কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। ইডি সূত্রে দাবি, এই অনলাইন গেমিং চক্রের মাথারা বিদেশে বসে আছে। ধৃত 2 জন এখানে এজেন্ট হিসেবে কাজ করত। বর্তমান যুগে নতুন প্রজন্মের মধ্যে বাড়ছে অনলাইন গেমের জনপ্রিয়তা।
আর তারই সুযোগ নিয়ে রাজ্যে ক্রমশ বাড়ছে অনলাইন প্রতারণার ঘটনা। অনলাইন গেমের আড়ালে লক্ষ লক্ষ টাকা প্রতারণার এক চক্র কাজ করছে ঠকিয়ে নিতে, এমনটাই দাবি তদন্তকারীদের। তবে পুরোটাই পরিচালিত হচ্ছে দেশের বাইরে থেকে। আগুন লাগানোর ঘটনায় ধৃত ২৫ আইএসএফ কর্মী বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেলেন। গত ১৪ এপ্রিল ভাঙড়ের নতুন সংশোধনী ওয়াকফ বিলের প্রতিবাদে সোনপুর বাজারে এক সভার আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত থাকার কথা ছিল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর। সভা শুরুর আগেই ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে কলকাতায় ওয়াকফ আন্দোলনের মিছিলে যাওয়া কর্মী সমর্থকদের আটকানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা যায়। আইএসএফ কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে। পরবর্তীতে বিকালে সোনপুর বাজারের সভাতে ঢোকার মুখে আইএসএফ কর্মী সমর্থকদের আটকানোর চেষ্টা করে পুলিশ। তারপরে সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তর কাশীপুর থানার পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেখানে আইএসএফ কর্মী সমর্থকরা বেশ কিছু পুলিশ কর্মীকে মারধর করে ও তাদের কিছু বাইক পুড়িয়ে দেয় এবং কিছু গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। সেই ঘটনায় তখন ২৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে তারা মুক্তি পেলেন। কর্মী সমর্থকদের গলায় ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানাতে বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে উপস্থিত হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজে। বিধায়ক বলেন, বিরোধীশূন্য করার জন্য শাসক দলের নির্দেশে পুলিশ মিথ্যা মামলায় তার দলের কর্মী সমর্থকদের ফাঁসিয়েছে। পুলিশ কোনোভাবে প্রমাণ করতে পারেনি যে তার দলের কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়েছে। তিনি আরও গুরুতর অভিযোগ করে বলেন, জেলের মধ্যে তার কর্মী সমর্থকদের উপর অত্যাচার করা হয়েছে। আগুন লাগানোর ঘটনায় ধৃত ২৫ আইএসএফ কর্মী বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেলেন। গত ১৪ এপ্রিল ভাঙড়ের নতুন সংশোধনী ওয়াকফ বিলের প্রতিবাদে সোনপুর বাজারে এক সভার আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত থাকার কথা ছিল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর। সভা শুরুর আগেই ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে কলকাতায় ওয়াকফ আন্দোলনের মিছিলে যাওয়া কর্মী সমর্থকদের আটকানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা যায়। আইএসএফ কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে। পরবর্তীতে বিকালে সোনপুর বাজারের সভাতে ঢোকার মুখে আইএসএফ কর্মী সমর্থকদের আটকানোর চেষ্টা করে পুলিশ। তারপরে সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তর কাশীপুর থানার পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেখানে আইএসএফ কর্মী সমর্থকরা বেশ কিছু পুলিশ কর্মীকে মারধর করে ও তাদের কিছু বাইক পুড়িয়ে দেয় এবং কিছু গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। সেই ঘটনায় তখন ২৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে তারা মুক্তি পেলেন। কর্মী সমর্থকদের গলায় ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানাতে বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে উপস্থিত হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজে। বিধায়ক বলেন, বিরোধীশূন্য করার জন্য শাসক দলের নির্দেশে পুলিশ মিথ্যা মামলায় তার দলের কর্মী সমর্থকদের ফাঁসিয়েছে। পুলিশ কোনোভাবে প্রমাণ করতে পারেনি যে তার দলের কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়েছে। তিনি আরও গুরুতর অভিযোগ করে বলেন, জেলের মধ্যে তার কর্মী সমর্থকদের উপর অত্যাচার করা হয়েছে।
নেচার কমিউনিকেশনস নামে এক সাময়িক পত্রে এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ও ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনার বিজ্ঞানীরা এই গবেষণা চালিয়েছেন। HKU5CoV-2 ভাইরাসের উৎপত্তি হয়েছে বাদুড়ের দেহে। এটি মেরবেকো ভাইরাসের মধ্যে একটি উপগোষ্ঠী, যা মার্স-কোভ এর অংশ, যেটি 2012 সালে আবির্ভূত হয়েছিল এবং এর মৃত্যুর হার প্রায় 34%। গবেষণার প্রধান লেখক এবং ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির ভাইরোলজিস্ট মাইকেল লেটকো বলেন, HKU5 ভাইরাস নিয়ে খুব বেশি গবেষণা করা হয়নি, তবে আমাদের গবেষণায় দেখা গিয়েছে তারা মানুষকে সংক্রমিত করতে এখনও সক্ষম নয়। তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে একটি ক্ষুদ্র জিনগত পরিবর্তন হলেই তারা মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ভারতে একটি বড় সাফল্য অর্জন করেছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক ভারতের টেলিকম মন্ত্রক থেকে লাইসেন্স পেয়েছে। বিষয়টির সাথে জ্ঞাত ব্যক্তিরা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। স্টারলিংকের সাফল্য। এদিকে এই খবর এমন একটি সময় সামনে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মাস্কের দ্বন্দ্বের বিষয়টি রীতিমতো সরগরম হয়ে উঠেছে। উল্লেখ্য যে এই লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী স্টারলিংক ভারতে একটি বড় বাধা অতিক্রম করেছে এবং এই দেশে তার কার্যক্রম বাণিজ্যিকভাবে চালু করার আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে। জানিয়ে রাখি যে স্টারলিংক ভারতের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন থেকে লাইসেন্স পাওয়া তৃতীয় কোম্পানিতে পরিণত হয়েছে। এর আগে সংশ্লিষ্ট বিভাগ ইউটেলস্যাটের ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিওকে ভারতে পরিষেবা প্রদানের জন্য লাইসেন্স দিয়েছে। যদিও এই লাইসেন্সের প্রসঙ্গে স্টারলিংক এবং ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন উভয়ই কোনো প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য যে স্টারলিংক 2022 সাল থেকে ভারতে কমার্শিয়ালি অপারেট করার জন্য লাইসেন্সের অপেক্ষায় ছিল, কিন্তু জাতীয় নিরাপত্তা উদ্বেগসহ বেশ কয়েকটি কারণে এটি বিলম্বিত হয়েছে। তবে অ্যামাজনের কুইপার এখনও ভারতে লাইসেন্সের অপেক্ষায় রয়েছে। পরবর্তী পদক্ষেপ। জানা গিয়েছে যে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ইলন মাস্কের কোম্পানি স্টারলিংককে গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট পারমিট প্রদান করেছে। এছাড়াও আগামী দিনে কোম্পানিকে ট্রায়াল স্পেকট্রাম দেওয়া হবে। স্পেকট্রাম বরাদ্দের পর কোম্পানিটিকে ভারত সরকারের কাছে নিরাপত্তা শর্তাবলী সহ সমস্ত সম্মতি প্রদর্শন করতে হবে। জানিয়ে রাখি যে স্টারলিংককে স্পেস রেগুলেটর ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার ইন স্পেস থেকেও অনুমোদন নিতে হবে। কোম্পানিটি ইতিমধ্যেই ছাড়পত্র পাওয়ার জন্য সমস্ত বিবরণ সরবরাহ করেছে, কিন্তু এক্ষেত্রে এখনও অনুমোদন পাওয়া যায়নি। ইকোনমিক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে, ভারতে স্টারলিংকের বাণিজ্যিক পরিষেবা চালু করা নির্ভর করবে কোম্পানির নিরাপত্তা শর্তাবলী মেনে চলার সফল প্রদর্শনের ওপর।